প্রিয় দর্শক, নিউট্রাল ডটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। হিটস্ট্রোকে গাজীপুর, নরসিংদী ও সিলেটে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। শনি ও রবিবারের পরে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। আমরা তীব্র তাপদাহ নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ। আমরা পরিচয় করে দিচ্ছি। রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, এবং রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। স্যার, আপনাদের দুজনের প্রতি আজকে প্রথমে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছে। আমরা আসলে আপনাদের দুজনকে একসঙ্গে একই অনুষ্ঠানে পাওয়া, এটা আসলে ভাগ্যের ব্যাপার। সেই কারণে আপনাদের দুজনের কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আইনুন নিশাত স্যার, আপনাকে দিয়ে আলোচনাটা আমরা শুরু করতে চাই যে এই যে গরম তো হঠাৎ করে বাড়ছে এবং বলা হচ্ছিল যে 2023 সালে ছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে গরম, এবং আশঙ্কা করা হচ্ছে যে এই বছরও গরমটা আসলে থাকবে। ধন্যবাদ। আমার প্রথম কথা, আপনাদের পছন্দ হবে না। কারণটা হচ্ছে এই বৃষ্টিটা, এই যে গরমটা কি অস্বাভাবিক? গতকালকে পর্যন্ত আমি অস্বাভাবিক বলিনি। কারণটা হচ্ছে গতকালকে পর্যন্ত সেন্টিগ্রেডে 40-41 ঢাকায় এবং সারা দেশে তার কাছাকাছি তাপমাত্রা ছিল। আমরা সাধারণ মানুষরা 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচারের তফাৎ বুঝি না। যেমন জ্বর, আমার যদি জ্বর হয় আমি গায়ে হাত দিয়ে বলতে পারবো না আমার কি 100 ডিগ্রি, 101 ডিগ্রি, 102 ডিগ্রি, 103 ডিগ্রি। মাপতে হবে। এই যে বিদ্যুতের ডাটাগুলো আপনারা তাপের ডাটা ব্যবহার করছেন, এটা আবহাওয়া দপ্তর মাপছে। এখন এই মাপের 3 ধরনের মাপ আছে। একটা হচ্ছে রুম টেম্পারেচার। আমি HSC লেভেল, SSC লেভেল পড়েছি এখন থেকে 60 বছর আগে, 50 বছর আগে। তখন এই রুম টেম্পারেচার শিখেছি। সেটা কি? একটা ঘর যেখানে সূর্যের আলো নেই কিন্তু বাতাস আসছে যাচ্ছে, এয়ার কন্ডিশনিং নেই, সেখানে একটা গ্লাসে, একটা বিকারে থার্মোমিটার ঢুকে তাপমাত্রা মাপা হতো। আর আবহাওয়া দপ্তর বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই তাদের অফিস আছে। আপনি গেলে দেখতে পাবেন তাদের একটা টেম্পারেচার যখন তারা রেকর্ড করে, আরেকটা টেম্পারেচার আছে ম্যাক্সিমাম মিনিমাম। গত 24 ঘন্টায় ম্যাক্সিমাম তাপ ছিল কত আর মিনিমাম কত তাপ ছিল। আজকের যদি কথা বলি তাহলে ম্যাক্সিমাম ছিল 44, অর্থাৎ 110 ডিগ্রি ফারেনহাইট, আর মিনিমাম ছিল 27 ডিগ্রি। এখন এটা কে মাপছেন তার উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ড করে, কারণ স্থানের সাথে পরিবর্তন হয়। আবহাওয়া দপ্তরের ডেটা যদি দেখেন আর পানি উন্নয়ন বোর্ডের ডেটা যদি দেখেন, গোলমাল লাগবে। কারণ পানি উন্নয়ন বোর্ড মাপে বনানীতে, আবহাওয়া দপ্তর মাপে আগারগাঁতে। আবার পুরনো ঢাকায় যদি মাপা হয় তাহলে আরেক রকম তাপ পাবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা তেমন কিছু না। হ্যাঁ, আমাদের এখানে গরমের সময় চৈত্র মাসের শেষে, বৈশাখ মাসের প্রথমে এরকম মাত্রা থেকেই থাকে। এবং আমরা ছোট ছিলাম যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন গ্রীষ্মের ছুটি হতো। তখন লম্বা ছুটি একটা ছিল, পূজার ছুটি, পূজাকে কেন্দ্র করে সেই সময় একটা ছুটি হতো, আর গ্রীষ্মের ছুটি। এই গ্রীষ্মের ছুটিতে আমাদের শিক্ষকরা বলতেন, বাড়িতে যাও, গ্রামের বাড়িতে গিয়ে আম কাঁঠাল খাও। অর্থাৎ আম কাঁঠাল পাকার সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। জ্যৈষ্ঠেই তো আম পাকা শুরু হবে, কাঁঠাল পাকা শুরু হবে। তবে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, এটা তো বৈশ্বিক সত্য। পৃথিবীর 198টা দেশ এটার হিসাব নিকাশ করে, একত্রে বসে প্রতিটা দেশ এগ্রি করলে তার রেজাল্ট প্রকাশ হয়। সে রেজাল্টে বলা হচ্ছে 2023 নাগাদ এই তাপমাত্রা বাড়া শুরু হয়েছে 1850 নাগাদ, একটু 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 করে, এবং এখন এটা আরও অ্যাক্সেলারেটেড ওয়েতে বাড়ছে। আমার হাতটা যদি দেখেন, গ্রাফটা হচ্ছে এইভাবে যাচ্ছে, গিয়ে তারপরে এইভাবে বাড়ছে। এইভাবে যে বাড়ছে, এই বাড়ার আমরা একটু বেড়েছে। কতটা বেড়েছে? গড় 1.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 365 দিন এবং পৃথিবীর বিভিন্ন পয়েন্টের মেজারমেন্ট নিয়ে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি 4.5 ডিগ্রি বোধহয় ফারেনহাইট হবে। এটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে
পৃথিবীর প্রতিজ্ঞা ছিল 2030-এর উপর 30-এর মধ্যে এটাকে 1.5 ডিগ্রির উপরে উঠতে দেবে না, কিন্তু পৃথিবী ফেল করেছে। পৃথিবী দেখছে 2023-এই 1.5 ডিগ্রি হয়ে গেছে। 2050-এর মধ্যে পৃথিবীর সব দেশ মিলে চুক্তি করেছিল 2015 সনে, যেটাকে বলা হয় প্যারিস এগ্রিমেন্ট, টেম্পারেচারটাকে ওয়েল বিলো 2 ডিগ্রি রাখা হবে। কিন্তু তার সাথে আবার একই কথা বলা হয়েছে, পৃথিবী যেভাবে চলছে তাতে এটা 3.7 হয়ে যেতে পারে। কিছুদিন আগে বলেছে 2.7। আমি এ সংখ্যার মধ্যে যাচ্ছি না, বাট মূল কথা হচ্ছে কিছুটা গড় টেম্পারেচার বাড়বে, কিছুটা আবহাওয়ার সব কিছুতে পরিবর্তন হবে। এবছর অনেক দিন পরে বৈশাখের প্রথম সপ্তাহে কালবৈশাখী হলো, খুবই স্বাভাবিক। কিন্তু কোনো কোনো বছর এটা বৈশাখ কেন জ্যৈষ্ঠ পার হয়ে আষাঢ়ে চলে যেতে পারে। কোনো কোনো বছর 2017-তে হয়েছে, এটা কিন্তু এপ্রিলের মাঝামাঝির পরিবর্তে তার আগে মার্চে হতে পারে। কাজেই এই যে আবহাওয়াটা আনপ্রেডিক্টেবল হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? ডক্টর আবদুল্লাহ আমার পাশে বসে আছেন, তার সামনে আমি কথা বলার সাহস পাচ্ছি না, কিন্তু আমি যে সমস্ত গবেষণার সাথে জড়িত, আমরা একটা জিনিস মনে করি, লোকায়ত জ্ঞান, যেটা মানুষের ট্রেডিশনাল নলেজ, আমাদের দাদি নানি যারা বেঁচে আছেন তাদের সাথে যদি কথা বলা যায়, গ্রামাঞ্চলে যদি বৃদ্ধদের সাথে কথা বলা যায়, তারা অনেক পরামর্শ দেবেন। আমাদের এখানে এখন হয়ে গেছে কি, শহরের আন্ডারস্ট্যান্ডিং কালচার, আপনার টেলিভিশন প্রোগ্রাম দেখছে তো শহরের লোক, গ্রামাঞ্চলে যারা দেখেন তাদের কাছে কিন্তু অন্যরকম। গ্রামের লোক অন্ধকার থাকতে মাঠে আসতো কাজ করতে, আর 10টার পরে কাজ করতো না, গাছের তলায় শুয়ে থাকতেন, আর বিকালের পরে আবার কাজ করতেন। তো এখন শহরে জীবিকার সন্ধানে রিক্সা চালককে মাঠে নামতে হয়, নির্মাণ শ্রমিককে মাঠে কাজ করতে হয়। কোনো ফ্যাক্টরি, সব ফ্যাক্টরি তো আর এয়ার কন্ডিশন না, সেখানে তাকে গরমের মধ্যে কাজ করতে হয়। সমস্যাটা তাদের। কিন্তু গ্রামের লোকরা বলছেন যে রোদে যেও না, আসলে একটু বিশ্রাম নাও, সাথে সাথে গরম পানি খেও না, ডাক্তার সাহেব একই কথা বলবেন, এবং খেলে ঠান্ডা পানি খেও না, ফ্রিজের পানি খেও না। গ্রামে তো ফ্রিজের কথা ছিল না আগে, এখন তো গ্রামও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চেষ্টা করছি, এটা দিনে দিনে বাড়বে, খুব একটু একটু করে বাড়বে, কিন্তু হঠাৎ করে 10 বছর পরে জেগে উঠে দেখব এখন যেটা 94 সেলসিয়াস হয়েছে আজকে, এবং আগামী 7 দিন বিশ্বের যে প্রজেকশন, আবহাওয়ার যে ইন্টারনেটে যদি ঢুকি, তাতে দেখা যাচ্ছে যে আগামী 10 দিন 43 থাকবে, 42 থাকবে, 44 থাকবে, অর্থাৎ কমবে না তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা কমানোর কোনো উপায় প্রযুক্তিবিদেরও নেই, রাজনীতিবিদেরও নেই, এটা হবে। তাহলে কি করতে হবে? এটাকে মোকাবেলা করার পদক্ষেপ নিতে হবে। আমি এখানেই থামি। জি ধন্যবাদ স্যার। আমরা আবদুল্লাহ স্যারের কাছে একটু শুনতে চাই যে স্যার, এই অবস্থায় আসলে মানে মানুষের করণীয়টা কি? আমি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমার সামনে তো বিশিষ্ট আলোচক ডক্টর আইনুস, কেউ বোধহয় বাংলাদেশের না জানা কেউ নাই, ওনাকে সবাই চিনেন, উনি এর ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞ। আপনারা স্যার দুজন দুক্ষেত্রে আসলে যাই হোক, আমি ওনার সঙ্গে থাকতে পারি খুব আনন্দিত। কিন্তু সন্ধ্যায় একটা প্রোগ্রামে ছিলাম, খুব সুন্দর সুন্দর কথাবার্তা বললাম, অনেকগুলো সাইন্টিফিক কথা, খুব সুন্দর কথা বলছে, আমি খুব অত্যন্ত আনন্দিত। আর আপনার যে আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এই ATN নিউজ এই অনুষ্ঠানের জন্য, কারণ এটা সময় উপযোগী আলোচনা খুব দরকার আছে। কারণ কয়েকদিন যাবৎ কিন্তু মিডিয়াতে প্রচণ্ড আলোড়ন তোলপাড় চলতেছে, এই হিট নিয়ে, টেম্পারেচার নিয়ে, তারপরে হিট অ্যালার্ট, হিট স্ট্রোক, এগুলো কিন্তু কথাবার্তা চলছে, এটা তো সত্য। যে খবরে যে দেখালেন দুর্যোগ, কিছু তো প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার তো নাই, তাই না? আরেকটা হলো মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তার মধ্যে একটা দেখালেন যে অ্যাক্সিডেন্ট, আপনি যে কটা দেখেন তার চেয়ে আসলে বেশি হয়ে গেছে, 407টা অ্যাক্সিডেন্ট লোক মারা গেছে, অ্যাক্সিডেন্ট বোধহয় 333 হয়ে গেছে। এছাড়াও যে টেম্পারেচারের জন্য কিন্তু মনুষ্য সৃষ্ট কিন্তু কিছু কাজও কিন্তু দায়ী, এটা কিন্তু কম না। যাই হোক, আমি এই কথা নিয়েই আসি যে এই যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবার যেহেতু একটু অস্বাভাবিক, সবাই এই জন্য খুব টেনশনে আছে, সবাই হাসপাসের অবস্থা, প্রত্যেকটা মানুষের নাভিশ্বাস অবস্থা, বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী, যারা দিন এনে দিন খায়, বাইরে যেতে হয়, কাজ করতে হয়, রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, খেটে খাওয়া মানুষ, বা গ্রামের হাটে ঘাটে বাজারে যারা খেতে খামারে যারা কাজ করে, সবার জন্য একটা বিশাল দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়ে গেছে আর কি। তো এই গরমে যে মূল সমস্যা, টেম্পারেচার তো অনেক হাই, আজকেও তো ঢাকায় অনেক ছিল, প্রায় 40 ক্রস করে গেছে, বোধ ওইদিকে যশোর বা কোথায় 43 বা তারও বেশি ক্রস করে গেছে, তাই না? অনেক ক্রস করে যেতে, এরকম যদি হাই টেম্পারেচার, যদি একটু অস্বাভাবিক, এটা বেশি হয়ে গেছে। তো যদিও টেম্পারেচার যে পরিবর্তন, গরম, এটা কিন্তু চিরন্তন। আমাদের যে ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এগুলো তো চিরন্তন, যুগ যুগ থেকে আমরা আসছি।
এই যে এটা তো বৈশাখ মাস চৈত্রের পরে শুরু হয়েছে, বৈশাখ থেকে চলছে, এটা তো চলে, এটা আগেও ছিল আছে, কিন্তু এবার একটু বেশি হতে সবার মধ্যে কিন্তু উদ্বেগ দেখা যাচ্ছে। তো এই গরমের মধ্যে যেটা যারা বাইরে যান, কাজ করেন, কাজ করতে বাধ্য হন, পেটের দায় করতে হচ্ছে, মূল সমস্যা কিন্তু প্রথমে হয়েছে খুব ঘাম দেয়, পানি শূন্যতা হয়, ঘামের সাথে আবার লবণ বের হয়ে যায়, তাহলে ঘামে পানি বের হয়ে যাচ্ছে, লবণ শূন্যতা, লবণ কমে যাচ্ছে, এই দুইটা কমে যাওয়াতে দুর্বল, ক্লান্তি, টায়ার্ড, হয়রান, একবার কাজ করতে ভালো লাগে না, অবসাদ, এগুলো তো হতেই পারে, হচ্ছে, পিপাসার্থ হয় মানুষ, এগুলো হচ্ছে। এটি কিন্তু মূল সমস্যাটা বেশি হচ্ছে। এই যে পিপাসার্থ হচ্ছে হয়ে যারা যে শ্রমিক শ্রেণী বা যাদেরকে বাইরে কাজ করতে হয়, রাস্তাঘাটে যায় দেখবেন সমানে, মিডিয়াতেও দেখলাম ছবি দেখাচ্ছে, তারা সমানে বিভিন্ন রকমের শরবত খাচ্ছে, গুড়ের শরবত, আখের শরবত, লেবুর শরবত, আমাদের আবার কালার দেওয়া, লাল দেওয়া, হলুদ দেওয়া, এরকম কিন্তু এগুলো কিন্তু খাচ্ছে। এটা কতটা স্বাস্থ্যসম্মত, আসলে স্বাস্থ্য বিশুদ্ধ কিনা তাদের তো দেখার সুযোগ নাই, সময় নাই, তাড়াতাড়ি খাচ্ছে। ইভেন রাস্তাঘাট থেকে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া খাচ্ছে, যেগুলো ওপেন একেবারে, আমরা রোজার মধ্যে দেখছি ইফতারের সময় একদম খোলামেলা, ফুটপাতের রাস্তার মধ্যে দেখছি খোলামেলা, ঢাকনাও নাই, মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে। এমনি তো ঢাকা এয়ার পলিউশন 1-2 নামে, এগুলো কিন্তু পলিউটেড হচ্ছে। মাঝে মাঝে এই পত্রিকা, দৈনিক পত্রিকা দিয়ে ঢেকে রেখে, সেটা কি আর স্বাস্থ্যসম্মত? এগুলো মানুষ খাচ্ছে। এই যে খাবার, তাতে প্রবলেম যেটা হচ্ছে খাবার এবং পানিবাহিত রোগ যেগুলো, সেগুলো বাড়ছে, ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে। গতবারে কিন্তু অনেক ডায়রিয়া যেহেতু রোগ ছিল, কলেরাও কিন্তু ছিল গতবার, এবং মিডিয়াতে আপনার দেখছেন, হয়তো খেয়াল আছে, পত্রিকায় কিন্তু আসছে আবার কলেরা ফিরে আসছে। অনেকদিন কিন্তু কলেরা ছিল না, কিন্তু গতবার কিন্তু হয়ে গেছে। এবার ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, একে তো ডিহাইড্রেশন, পানি শূন্যতা, আবার ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, এটাও একটা প্রবলেম হচ্ছে। এছাড়াও ধরেন আরও কিছু কিছু রোগ হচ্ছে, যে খাবার বাহিত বা পানিবাহিত, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, এগুলো কিন্তু হচ্ছে। আবার এর মধ্যে অনেকেই ওই ঠান্ডা খায় আর কি, প্রচুর ঠান্ডা পানি মনে করে খাইতে, তো খুব মজাই লাগে, এটা সত্য, কিন্তু শরীরের জন্য তো উপযোগী না। বরফ দিয়ে খায়, ঠান্ডা করে শরবত বানায় খাচ্ছে, এই যে ঠান্ডা খাচ্ছে, বাইরে গরম, ভিতরে আবার ঠান্ডা ঢোকাচ্ছে, এতে আবার এর জন্য কিছু রোগ হচ্ছে, টনসিলাইটিস হয়, ফ্যারিনজাইটিস হয়, সাইনাসাইটিস হয়, বুকেও কিন্তু প্রবলেম, অনেকে নিউমোনিয়া হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া জনিত রোগ, রোটা ভাইরাস হচ্ছে, বয়স্কদের ঝুঁকিটা তো আরও বেশি। সুতরাং একদিকে ডায়রিয়া জনিত হচ্ছে, পানি শূন্যতা হচ্ছে, আবার পানিবাহিত রোগও হচ্ছে, এবং এই যেগুলো বললাম শ্বাসের রোগ, নিউমোনিয়াও কিন্তু প্রচুর রোগে, বাচ্চা কিন্তু অনেক হাসপাতালে নিউমোনিয়া নিয়ে প্রচুর রোগী ভর্তি হচ্ছে, কারণ সব দিক দিয়েই একটা ঝুঁকির মধ্যে। এবং হাসপাতাল রোগীতে ভর্তি, বেড দিয়ে কোলান যাচ্ছে না, একেবারে বারান্দায় দিয়ে, ফ্লোরে দিয়ে, টয়লেটের গোড় পর্যন্ত বেড দিয়ে দিয়ে রোগীর কিন্তু চিকিৎসা করতে হচ্ছে। একটা দুর্যোগের মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে পার করছি আর কি। এবং সেই জন্য যেটা দরকার, এবং যে কেউ কিন্তু ঝুঁকির মধ্যে, ছোটো বাচ্চা থেকে বয়স্ক মানুষ, কেউ ঝুঁকির বাইরে না, বাচ্চাদেরও হতে পারে, বয়স্কদের ভেতরে। বিশেষ করে একটা কথা বলতেই হয়, যারা কোমরবিডিটি, বিভিন্ন রোগে ভোগেন, কিডনি রোগী, লিভারের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, ক্যান্সারের রোগী, ডায়াবেটিসের রোগী, হাই ব্লাড প্রেশারের রোগী, প্রতিবন্ধী, এই ধরনের রোগী যায়, তাদের ঝুঁকিটা কিন্তু, যাদের ইমিউনিটি কম, বডির প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ঝুঁকিটা কিন্তু আরও বেশি। সেই জন্যই যারা বাইরে যাচ্ছেন বা রোদে কাজ করতে হচ্ছে, তাদের কিন্তু এই জিনিসগুলো একটু খুব খেয়াল রাখতে হবে, কারণ প্রকৃতির বিরুদ্ধে তো কিছু করার নেই আমাদের। যেটা গরম যেটা হচ্ছে, এটা তো আরও কয়েকদিন হয়তো চলতেই থাকবে, কিন্তু আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এগুলো থেকে যতটুকু নিজেকে, দেশের মানুষকে, জনগণকে আমরা যতটুকু প্রোটেকশন রাখতে পারি, যেমন আপনাদের যে সুন্দর এই অনুষ্ঠান আলোচনা অনেকেই দেখবে, শিখবে, এই ব্যাপারে যেন সবাই সতর্ক থাকেন। তার জন্য আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি। প্রথম কথা হলো, অযথা আপনাদের কেউ বাইরে যাবেন না, ঘোরাফেরা করবেন না, রোদে যাবেন না, যে অযথা, আমরা যদি প্রয়োজন না থাকলে যাওয়াই দরকার নেই। যাদের কাজ করতেই হয়, তারা যদি সম্ভব হয় কাজগুলো সকালে সেরে নেবেন বা বিকেলে সেরে নেবেন, একে প্রচণ্ড রোদের মধ্যে যখন থাকে না তখন ওই সময়টা করলে সবচেয়ে ভালো। আর যাদের কথা বলছি, বাধ্য হয়ে যেতে হচ্ছে, তারা বাইরে যাবেন, কাজ তো করতেই হচ্ছে, তাদের পেটের দায় করবেন, আমরা তো চাইলেই তারা বাদ দিতে পারবে না। তারা অন্তত একটা ছাতা নিয়ে যাবেন, মাথায় হ্যাট তো আমাদের দেশে অনেকে পরে না, বড় টুপির মতো, এর ক্যাপ, এগুলো একটা পড়তে পারেন, এই একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, অযথা অপ্রয়োজন নিয়ে একদম ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকবেন না। রোদে কাজ করবেন, কিছুক্ষণ রোদে কাজ করে আবার কিছুক্ষণ একটু ছায়াতে আসবেন, 5-10 মিনিট হলেও, হয়তো 1 ঘন্টা কাজ করলেন, 10 মিনিটের জন্য ছায়াতে থাকবেন, আবার কাজ করেন, এই একটানা যেন রোদে না থাকেন। তার জন্য একটা প্রবলেম আমি আসছি পরে। আরেকটা হলো, তারা কিন্তু পানি, তরল জাতীয় জিনিস বেশি করেন, শুধু পানি না, ওর মধ্যে একটু লবণ মিশ্রিত হলে ভালো, কারণ লবণ লস হয়ে যায়, সল্ট লস হয়, ওর স্যালাইন মাঝে খেতে পারেন, ঘামের কারণে সেটা বের হয়ে যাচ্ছে। সুতরাং পানির মধ্যে শুধু পানি না, একটু লবণ মিশ্রিত করে দিলে ভালো হয়, ওর স্যালাইন খেতে পারেন, ডাব যে কোনো তরল খেতে পারেন, কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয়। এই যে রাস্তাঘাট থেকে যেগুলো পাওয়া যাচ্ছে, যে যাচ্ছে পিপাসার্থ, ঢকঢক করে খাচ্ছে, আবার অসুস্থ হচ্ছে, খাইয়ে নিজের জীবনটাকে তো ঝুঁকির মধ্যে দিচ্ছেন, এই কাজটুকু কেউ করবেন, এটা সবচেয়ে জরুরি। কাপড় চোপড়গুলো একটু লুজ হলে কিন্তু ভালো হয়, টাইট না, তাহলে টেম্পারেচার কিন্তু বের হতে পারে না।
এই একটা সবচেয়ে যেটা ডেঞ্জারাস যেটা হচ্ছে সেটা হলো যদি ঘন্টার পর ঘন্টা কেউ কাজ করে রোদের মধ্যে, একটা স্টেজে তার যে বডি টেম্পারেচার রেগুলেশন এটা কিন্তু লস হয়ে যায়। দেখা যায় টেম্পারেচার বাড়তে বাড়তে বডি টেম্পারেচার বাড়তে বাড়তে 105 ডিগ্রি ছাড়াই গেছে ফারেনহাইট বা সেন্টিগ্রেডে 40 ডিগ্রি ছাড়াই যায়, গা কিন্তু একদম গরম, ঘাম বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একদম হট ম্যান, ওদিকে টেম্পারেচার বেশি, দুইটাই প্রবলেম, টেম্পারেচার বেশি, গরম, শরীর গরম, ঘাম নাই। এই যে অবস্থা, এই অবস্থা থেকে অনেক সময় যারা শুরুতে যদি বুঝতে পারেন মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বল, বমি, বমিভাব, অবসাদ এগুলো লাগবে, একটা পর্যায়ে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, এবং যেটিকেই বলা হয় হিট স্ট্রোক। অলরেডি আপনার একটা প্রতিবেদনে আপনি একটা খবরে বলছেন আজকে কিন্তু এই পর্যন্ত 4 জন মারা গেছে, 4 জন, হ্যাঁ 4 জন মারা গেছে, তাই না? হিট স্ট্রোকে মারা গেছে, কিন্তু ডেঞ্জারাস, কিন্তু কমন না। আমার কথা শুনে যেন আবার কেউ ভয় না পান, আমি ভয় ধরার জন্য বলছি না, সতর্কতার জন্য আসলে বলছি। এটা কিন্তু ডেঞ্জার হয়ে গেলে সাথে সাথে চিকিৎসা না আনলে, হাসপাতালে না আনলে রোগী কিন্তু মারাও যেতে পারে আর কি, এবং সেটি সবাইকে আতঙ্কগ্রস্ত তুলছে। এবং বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকা, সব জায়গায় কিন্তু একটা কথা, সবাই হিট স্ট্রোক নিয়ে কিন্তু সবাই খুব ব্যতিব্যস্ত, টেনশনে ভুগছে। এইটাই কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস। সেই জন্যই যেটা বলতে চাচ্ছি, আপনার ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকবে, কাজ করবেন না, একটু কিছুক্ষণ পরে ছায়াতে আসবেন, এবং পানীয় যেগুলো বললাম বিশেষ করে পান করবেন। খাওয়া দাওয়া অবশ্যই বাইরের খাওয়া খাবেন না, কারণ বাইরে যে খাদ্য অস্বাস্থ্যকর, ঢাকা দিয়ে রাখে না, ধোলাবালি, এগুলো খেতে আবার রোগ হচ্ছে। ইভেন আপনার ঘরের খাওয়াটা যদি ফ্রিজের বাইরে অনেকক্ষণ রাখেন তাতেও কিন্তু নষ্ট হয়ে যায়, ডিকম্পোস্ট হয়ে যায়, সেটাও কিন্তু এটা দেখে শুনে খেতে হবে আর কি, কারণ ওগুলো আবার নষ্ট হয়ে গেলে খেলে ওগুলো দিয়ে আবার ডায়রিয়া জনিত রোগগুলো হবে। এই ব্যাপারে সবাই যেন সতর্ক থাকেন। আর যেটা কথাটা আগে বলুন, যারা বয়স্ক, যারা ঘরে থাকার চেষ্টা করবেন, ঘরে তাদের ইচ্ছা মতো ফ্যান চালাতে পারেন, পাখা দিয়ে যেভাবে যা পারেন। আমি তো পাখাই চাইতাম সারাদিন, এখন তো ফ্যান অনেক জায়গায় আছে, যাদের এসি আছে তারাও চালাতে পারেন। এসিরও অনেক প্রবলেম আছে, ভিতরে ঠান্ডা, বাইরে তো আবার গরম বাইর করে দিচ্ছে, তাতেও কিন্তু প্রবলেম আছে, আবহাওয়ার জন্য তো এটাও প্রবলেম হয়। তারপরেও যতটুকু সম্ভব নিজেকে ঠান্ডা অবস্থায় রাখা, এই ব্যাপারে যেন সবাই একটু সতর্ক থাকেন, এটি আমি বলতে চাচ্ছি আর কি। স্যার আরেকটা, স্যার আপনি একটু বলছেন যদিও, যে আমরা দেখলাম যে গরম হঠাৎ করে ঠান্ডা পানি খেয়ে ফেললাম বা কোক টোক এই জাতীয় কিছু আমরা খেয়ে ফেললাম, এটা আসলে কতটুকু ক্ষতি? হ্যাঁ না, এটাও যে বলতাম যে খাইতে তো মজাই লাগে, খুব ঠান্ডা, বাইরে গরম, আইসে কিন্তু খুব ঠান্ডা করে, আসলে স্বাস্থ্যের জন্য মোটেই তা ভালো নয়। কারণ আপনি বাইরে গরম, ভিতরে ঠান্ডা ঢোকাচ্ছেন, এই যে ইমব্যালেন্স হচ্ছে, তাতেও কিন্তু বডির অনেকগুলো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে ঠান্ডা খেয়ে যেগুলো হচ্ছে, যে টনসিলাইটিস হচ্ছে, ফ্যারেঞ্জাইটিস হচ্ছে, সাইনোসাইটিস হচ্ছে, ইভেন বুকে প্রবলেম হচ্ছে, নিউমোনিয়ার মতো রোগ হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে। যারা বিভিন্ন রোগে ভোগেন, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, সিওপিডি, এই জাতীয় রোগী, তাদের তো এগুলো আরও বাড়বে। একটু মুখে খাইতে মজা লাগলো, কিন্তু আসলে শরীরের জন্য কিন্তু একটু ভালো না। সেই জন্য বলছি, যারা ওই বাইরে থেকে এসে কিছুক্ষণ একটু রেস্ট নেন, বিশ্রাম নেন, নর্মাল খাওয়া দাওয়াটাই করবেন, নর্মাল পানি ওইটাই করবেন, অতিরিক্ত ঠান্ডা এগুলো কিন্তু করেন। অনেকে তো এসে এই গরম ঘাম দিচ্ছে, এমনি এসে আবার গোসলও করে ফেলায়, সেটাও কিন্তু ঠিক না। এসে কিছুক্ষণ রেস্ট নেন, ঘামটা কমুক, তারপরে গোসল করে, অনেকবার দিনে নাকি 4-5 বার, সারা কয়েকবারই গোসল, সেটাও স্বাস্থ্যসম্মত না, প্রয়োজনও নাই। কারণ যতই গোসল করেন কিছুক্ষণ হয়তো আরাম পাবেন, আলটিমেটলি তো এটা লং টাইম তো আর আরাম দিবে না। 1-2 বার সাফিসিয়েন্ট, এত গোসল করাও কিন্তু দরকার নাই। সুতরাং এই ব্যাপারেও যেন সবাই একটু সতর্ক থাকেন, বিশেষ করে বাচ্চাদের বেলায়। এই যে স্কুলটা বন্ধ হয়ে খুব ভালো, আমি প্রশাসন বা সরকারের অভিনন্দন। আমি গতকালকে একটা মিডিয়াতে বলছিলাম যে স্কুলগুলো বোধহয় বন্ধ রাখা উচিত, কারণ ছোটো বাচ্চা তো আর বুঝে না, ওই বাপ মা, অভিভাবক সবাই কিন্তু খুব টেনশনে আছে, সবাই চাচ্ছিল এটা বন্ধ হোক। এটা বন্ধ করে ভালোই করছে, কারণ বাচ্চাদের যদি স্কুল খোলা থাকে, স্কুলে যাবে, দৌড়াদৌড়ি লাফালাফি করবে রোদের মধ্যে, আবার কোন সমস্যাটা হয়ে যায়। আর স্কুলের সামনে দোকানে একেবারে দোকান সাজিয়ে রাখে, কত রকমের খাওয়া দাওয়া, পানীয়, বাচ্চারা তো, ছোটো বাচ্চারা তো বুঝে না, এগুলো খাচ্ছে আর কি, তাতে বাচ্চাদের তো স্বাস্থ্যের ঝুঁকিটা বেশিই থাকে। সুতরাং পিতা মাতা যারা আছেন বা অভিভাবক, তারা কিন্তু বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, ওদের খাওয়া দাওয়া, পানি এগুলো যেন বিশুদ্ধ হয়, কোনো ক্রমেই যেন বাইরের আজেবাজে না খায়, খাওয়া দাওয়াটাও যেন স্বাস্থ্যকর, ভেজাল মুক্ত এবং টাটকা, এগুলো একটু খেয়াল রাখবেন যেন বাচ্চারা। বয়স্কদের জন্য একই কথা, অনেক সময় বয়স্ক তারা তো বুঝতে পারবে না, তাদের ঘরে যারা আত্মীয় স্বজন যারা আছেন, ছেলে মেয়ে বা অন্যান্য, তারা কিন্তু এই ব্যাপারে খেয়াল রাখবেন, তাদের দিকে কিন্তু নজর রাখতে হবে। কারণ আক্রান্ত হয়ে সিরিয়াস হয়ে হাসপাতালে গেলে তো অসুবিধাই হয় আর কি, যেন যাওয়া না লাগে, রুগীর জন্য কষ্ট, পরিবারের জন্য কষ্ট, আর্থিক ক্ষতি। আমি তো চাই যে রুগী যেন বেশি না হয়, রুগী এলে তো আমরা চিকিৎসা দেবো, কিন্তু রুগী যেন কম হয়, প্রতিকার প্রতিরোধ যেন রুগী একটু বেশি হচ্ছে, এটা যেন না হয়, এটাই চাচ্ছি আর কি আমি। জি স্যার, একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমি অধ্যাপক আব্দুল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই। কোভিডের সময় ওনার বিভিন্ন দিক নির্দেশনায় আমরা ওনার দিক নির্দেশনায় আমরা অনেক ভালো ছিলাম। তো উনি যেহেতু এখন উনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমি ওনার কাছে একটা অনুরোধ করব। আমার বাড়ি রাজবাড়ী জেলার
বালিয়াকান্দি থানার নারুয়া ইউনিয়ন। আমার ইউনিয়নে কোনো টিউবওয়েলের পানি উঠছে না, মার্সিওয়েলে কোনো পানি উঠছে না। স্থানীয় সরকার এবং স্থানীয় চেয়ারম্যানদের কাছে সাধারণ মানুষ ধর্ণা দিয়েও এর কোনো কিছু পাচ্ছে না। যেহেতু স্যার আপনি মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে আপনার অনুরোধ রাখবো যে আপনি এই পানির সমস্যাটা, অন্তত আমাদের তো পানি পান করতে হবে, এটা তো পানি যদি আমাদের সংকট হয়, এটা যেটা বৈশ্বিক যে জলবায়ুর যে পরিবর্তন, এটা আমার আপনার কাউকে রোধ করার মতো ক্ষমতা নেই। যেহেতু এটা বৈশ্বিক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। জি, আপনার ইউনিয়নের নামটা কি বললেন? সংকটটা আমি শুধুমাত্র স্যারে বলবো যে স্যার আপনি কোভিডের সময় যে ভূমিকা রাখছিলেন, আপনাকে ধন্যবাদ। এবং আজকে আপনাকে পেয়ে আমি আরো খুশি। আপনার কাছে প্রশ্ন না করতে পারে আমি লোক সামলাতে পারিনি। জি, আপনার ইউনিয়নটা বলবেন, বালিয়াকান্দি উপজেলার কোন ইউনিয়ন? প্রশ্ন হলো যে আমার ইউনিয়নে একটা টিউবওয়েলে পানি উঠছে না, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা আছে এরা কোনো গুরুত্ব দিচ্ছে না, উপজেলার চেয়ারম্যানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, ইউনিয়নের নামটা বলবেন। কঠিন অবস্থায় আছে। আপনার জায়গাটার ইউনিয়নের নামটা বলেন। জি, আপনার ইউনিয়নের নাম বলেন। জায়গাটার নাম বলেন আবার। আমার জায়গাটার নাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। আমরা স্যারের কাছে দিব। আমরা স্যার একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমরা প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল ডট নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। একজন দর্শক রয়েছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম কাউখালী পিরোজপুর থেকে। আমার প্রশ্ন, তীব্র তাপ প্রবাহ, জনজীবন অতিষ্ঠ, কিন্তু আমার প্রশ্ন হলো জলবায়ুর প্রভাবের কারণে এই ধরনের তাপ প্রবাহ হয়েছে কিনা আলোচকের কাছে জানতে চাই। বিশেষ করে উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে পড়ে নাই এই তাপ প্রবাহের কারণে যে অতিষ্ঠ, এ ব্যাপারে প্রশাসন বা হাসপাতাল থেকে কোনো সতর্কতামূলক বা সচেতনমূলক কোনো প্রচারণা নেই বললেই চলে। আমি একজন হাড়ের রোগী, আমার ঘরে দুটি বাচ্চা, আমার নাতি, তার জ্বর, প্রচন্ড কাশ, গরমে আটকে আছে। এখন আমাদের কি করণীয় আছে বলে মনে করেন? তবে জলবায়ু পরিবর্তনের কারণে কি আমাদেরকে এই গরমের প্রভাবটা পড়েছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার কাছে যেতে চাই। স্যার ধন্যবাদ। আমি মনে করি না। আমি মনে করি জলবায়ুর প্রভাবের কারণে হয়তো একটু বাড়তে পারে, কিন্তু সেই বাড়তি টেম্পারেচারটা আমরা সাধারণভাবে আমাদের বোঝার কথা না। আমরা তো মেজার করে কথা বলি না। গতকালকে পর্যন্ত এটা 37-38-এর উপরে ওঠেনি, যদিও আরেকটা কথা আছে, ফিলস লাইক, অনুভূত হয়। আপনি যদি বাইরে রোদে যান, আমরা তিনটা টেম্পারেচারের কথা বলি, একটা রুম টেম্পারেচার, একটা শেডের টেম্পারেচার, গাছের ছায়াতে যে টেম্পারেচার, থার্ড হচ্ছে বাইরে যেখানে বাতাস প্রবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাতাসে আগুনের হলকার মতো, এটা কোত্থেকে এসছে, মধ্যপ্রাচ্য হতে পারে, অনেক দূর থেকে আসছে, এবং দিনে দিনে এটা বাড়তে থাকবে। এটা কমার কোনো লক্ষণ থাকবে না। এটাতে আবহাওয়াটা অনিশ্চিত হবে। আমরা যদি জলবায়ুর হিসাব করি, আবহাওয়ার জলবায়ুর মধ্যে পার্থক্য আছে। জলবায়ু হচ্ছে 30 বছরের গড়, আবহাওয়া হচ্ছে তাৎক্ষণিক। আমাদের এই মাসে 33 ডিগ্রি থাকার কথা, যেটা এখন 38, 39, 40, আজকে অনুভূত হয়েছে 44 ডিগ্রি। তো এইটার প্রভাবে আমাদের এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি ওয়েদার ফোরকাস্ট যেগুলো দেখলাম আন্তর্জাতিক মহলের, আগামী 10 দিনে এটা 43-এর নিচে নামবে না। কাজেই বাচ্চাদের ব্যাপারে সতর্ক হতে হবে। ডক্টর আবদুল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন আমাদের কি কি করণীয়, খুব সাধারণ। আমি তার সাথে শুধু যোগ করতে চেষ্টা করছি, এটা কোনো নতুন আবিষ্কার না, এটা কোনো নতুন বৈজ্ঞানিক তত্ত্বও না। আমাদের দেশের, আমাদের গুরুজন যারা ছিল, আমাদের দাদি নানি, বয়স্ক যারা, তারা এই পরামর্শগুলো দিতেন। তার সাথে শুধু এখন একটু যোগ করেছেন উনি, যদি বাইরের থেকে আসেন, ঘাম হয়, প্রচুর ফ্লুইড নষ্ট হয়, তাহলে আপনি একটু পানি খাবেন, একটু সাথে লবণ দিয়ে, পারলে একটু গুড় দিয়ে। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা করি, আমার অফিসে যেটা প্র্যাকটিসড হয়, কেউ বাইরের থেকে এসছে, খুব ক্লান্ত মনে হচ্ছে, তাকে আমি বলি তুমি একটা ওআরএসের একটা
প্যাকেট তুমি খেয়ে ফেলো, তাহলে তোমার আয়নিক ব্যালেন্স যেটা সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের যেটা, এইটা ব্যালেন্সড হবে। অর্থাৎ আবারও বলতে চেষ্টা করছি, এটা একটা আকস্মিক ঘটনা না, এটা ওয়ান অফ এ টাইম, যে এটা আবার কবে হবে সেটা আমরা জানি না। এটা সামনের বছর হতে পারে, তার পরের বছর 2 মাস পরেও আবার নাও হতে পারে, নাও হতে পারে। এই কথাগুলো মনে রেখে যদি আমরা কাজ করি। আরেকটা কথা বলি, শহরগুলো, বিশেষ করে বড় শহর ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সেখানে যেহেতু স্থাপনা বেশি, সেখানকার টেম্পারেচার গ্রামের থেকে 1.5 ডিগ্রি 2 ডিগ্রি বেশি থাকে। জেলা উপজেলা ডিপেন্ড করে কতটা ডেভেলপড। অনেক উপজেলা আছে শহরের মতোই, সেখানে এবং যেখানে প্রচুর এয়ার কন্ডিশনার আছে। যেমন এই ঘরের এয়ার কন্ডিশনারটা কি করছে, ঘরের তাপটা নিয়ে বাইরে ফেলে দিচ্ছে। কাজী যেখানে প্রচুর এসি আছে শহরের বড় রাস্তাগুলোতে, সেখানে তাপমাত্রাটা একটু বেশি। কাজী এই তত্ত্বগুলো নতুন না, এগুলো আমরা জানি, জানা আছে, লোকায়ত জ্ঞান, এটা আমরা অ্যাপ্লাই করি। যেমন একটা টুপি, একটা হ্যাট, গ্রামের লোক যখন সকালবেলা মাঠের কাজে নামে, সে 9টা 10টার পরে কাজ করে না, কিন্তু তবুও তার মাথায় একটা মাতলা থাকে যেটা বড়, তাই না? মাথাটা ঢাকা, শরীরটা ঢাকা। এই প্র্যাকটিসগুলো করলেই হবে। আর আবারও বলছি, জলবায়ু পরিবর্তনের কারণে দিনে দিনে একটু একটু করে তাপমাত্রা বাড়তেই থাকবে, এবং এটা যদি আগামী 60-70 বছরে 2 ডিগ্রি 2.5 ডিগ্রি 3 ডিগ্রি বাড়ে, তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তার উপরে। এখন যে প্রজাতির ধান হয়, গম হয়, কিংবা অন্যান্য ফসল হয়, এখন থেকে 40-50 বছরে তার উৎপাদন অনেক কমে যাবে। সেজন্য বিকল্প কি ফসল করা যেতে পারে, তার জন্য প্রচুর গবেষণা হচ্ছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম অ্যাডভান্সড কান্ট্রি এ ব্যাপারে। আমাদের কি করতে হবে সেটা দলিলভুক্ত আছে, সেটার উপরে রিপোর্ট আছে। এটাকে বলে ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান। যে কেউ এনএপি দিয়ে গুগল করলে পরিবেশ মন্ত্রণালয় কিংবা পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে পাবেন। আমরা 14 ধরনের হ্যাজার্ডের কথা বলছি যেগুলো বাড়বে, তালিকা করা আছে। 11টা জায়গার কথা আমরা বলছি, সেখানে বিশেষ ব্যবস্থা নিতে হবে। হেলথ মিনিস্ট্রি আলাদাভাবে কমিটি করেছেন জাতীয় পর্যায়ে, যে কমিটির পরামর্শ কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। তারা বলবেন হেলথ সেক্টরে কি করতে হবে। প্রত্যেকটা সেক্টরের উপরে আমরা কিন্তু নজর দিচ্ছি। ভাদ্র মাসের গরম আর বৈশাখ মাসের গরম, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। ভাদ্র মাসে প্রচুর হিউমিডিটি থাকে, তখন মাঝে মাঝে বৃষ্টি হয়, যে কারণে 80 ডিগ্রি 90 ডিগ্রি 80% 90% হিউমিডিটি থাকে। 100% মানে তো বৃষ্টি হচ্ছেই। আজকে যখন কথা বলছি তখন কিন্তু হিউমিডিটি মাত্র 20%। অর্থাৎ কোনোভাবে যদি বৃষ্টির, আমরা চাই বৃষ্টি হোক, বৃষ্টি হলেই তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু বৃষ্টি হলো হিউমিডিটি বাড়লো, বৃষ্টি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তাহলে কিন্তু যে আমরা ভ্যাপসা গরম বলি, প্রচণ্ড অস্বস্তিকর গরম হবে। একটা খবরের কাগজে পড়লাম, তারা বলছে কিছুদিনের মধ্যে হিউমিডিটি বাড়বে, তাতে তাপমাত্রা বাড়বে। খুব ভালো কথা, কিন্তু হিউমিডিটি বেড়ে যদি বৃষ্টি হয় তাহলে এটা খুব ভালো। কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাইমেটিক যে ইনফরমেশনগুলো আমরা এখন গুগল করলে পাই, তাতে দেখা যাচ্ছে যে আগামী 7 দিন 10 দিনে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। অর্থাৎ ডাক্তার সাহেব স্যার যে প্রস্তুতির কথাগুলো বললেন, যে প্রোটেকশন নেয়ার কথা বললেন, তার সাথে স্কুল কলেজ বন্ধ হয়েছে। আমি সাথে যোগ করব, যে সমস্ত শ্রমিকরা এই গরমে বাইরে কাজ করতে বাধ্য হন, নির্মাণ শ্রমিক, যানবাহন শ্রমিক, তাদের ক্ষেত্রে বোধহয় গভর্নমেন্ট এক ধরনের ব্যবস্থা নিতে পারে, যে তোমরা সন্ধ্যার পরে কাজ করো। ইটের ভাটার শ্রমিক, সন্ধ্যার পরে কাজ করো। কারখানাতে 2 শিফটে কাজ করতে হবে, আপনি শিফটটা নিয়ে যান সন্ধ্যার থেকে ভোর পর্যন্ত। একটু বিদ্যুতের খরচ হবে, কিন্তু এই ধরনের প্রোটেক্টিভ মেজার্স চিন্তা করতে হবে। জি স্যার, আপনার কাছে যেতে চাই স্যার। বিরতির আগে একজন দর্শক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কথা বলছিলেন, যে সুপেয় পানি পাচ্ছেন না, আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু কারেকশন করি, আমি কিন্তু আসলে উপদেষ্টা না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল ব্যক্তিগত আমি উপদেষ্টা না আসলে। সুতরাং এটা উপদেষ্টা আমাকে বলা দরকার না, আমি তার ফিজিশিয়ান। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যাপারে কথাবার্তা হয়, বিভিন্ন সময় আলোচনা হয়, করোনার সময় তো অনেক কথাবার্তা বলছি। তো যেহেতু উনি আমাকে রিকোয়েস্ট করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই তথ্যটা তাকে জানাবো আর কি, কারণ এটা প্রশাসনিক ব্যাপার, তো জানাবো। হয়তো ওনার দৃষ্টি আকর্ষণ করলে উনি যদি যথোপযুক্ত ব্যবস্থা নেন,
এলাকার জন্য, এলাকার মানুষের জন্য এটা উপকার হবে অবশ্যই। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন এটা দেশের সব মানুষের, সমস্ত স্তরের মানুষ যেন উপকৃত হয়, এটাই উনিও চাচ্ছেন। যে আপনার মাধ্যমে যদি ওনার উপকৃত হয় তাহলে তো ভালোই আমি হয়। সেটাই চাই, আমিও চাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চাবেন, তথ্য তাকে জানালে উনি অবশ্যই কাজ করবেন, আমি তাকে অবশ্যই জানাবো আর কি। স্যার আরেকটা স্যার যে আরেকজন দর্শক, আমি কি এটার সাথে একটু যোগ করতে পারি? জি স্যার। বলেন। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। উচ্চতা বাড়লে শুকনো মৌসুমে যখন উজানের পানি কম থাকে, সমুদ্রের প্রভাব অনেক ভিতরে ঢুকে যাচ্ছে। একেবারে দক্ষিণের 4টা জেলাতে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, একদম উপকূল ঘেঁষে যে উপজেলাগুলো, সেখানে খাবার পানি, উপরস্থিত পানিও নেই, ভূগর্ভস্থ পানিও নেই, যে কারণে কিন্তু ওই নোনা পানির পরিবেশে বসবাস করার কারণে তারা গোসল করছেন, কাপড় ধুচ্ছেন, রান্না করছেন ওই লবণাক্ত পানিতে। শ্যামনগরের একেবারে দক্ষিণে বুড়িগোয়ালিনীতে কিংবা মুন্সিগঞ্জে কিংবা কয়রার একেবারে দক্ষিণে নদীর পানির লবণাক্ততা সমুদ্রের পানির লবণাক্ততার কাছাকাছি, এবং এই লবণাক্ততা চলে গেছে গোপালগঞ্জ পর্যন্ত। বর্ষার সময় কমে যায়, কারণ উজান থেকে আবার মিঠা পানি আসে কিছু। কাজেই খাবার পানির সমস্যাটা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে বিরূপ প্রতিক্রিয়াগুলো পড়বে, তাতে খাবার পানিটাকে আমরা অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছি। এটার একমাত্র সলিউশন আমার চিন্তায় পড়ছে, যেটা আমাদের অর্থনীতির প্রেক্ষাপটে বলছি। সৌদি আরবের মতো প্রচুর তেলের পয়সা থাকলে আমরা বলতাম যে সমুদ্রের পানিকে ডিস্যালিনাইজেশন করে আমরা খাবার পানি দিতে পারতাম, কিন্তু আপাতত এটা অত্যন্ত ব্যয়বহুল। রিভার্স অসমোসিস প্রসেসে এই উপকূলের গ্রামগুলোতে খাবার পানি বিক্রি হচ্ছে, একেবারে গরিব মানুষটাও খাবার পানি কিনে খায়। এই ক্ষেত্রে যে সমাধান আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিঠা পানি ধরে রাখা। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশ আছে, তিনি উপকূল এলাকাতে প্রত্যেকটা পোল্ডার, বেড়িবাঁধের মধ্যে যে জলাভূমিগুলো আছে, যে বিল ছিল, প্রত্যেকটা বেড়িবাঁধের মধ্যে 3টা-4টা করে বিল ছিল। ওই বিলগুলো কিন্তু খাস জমি, সরকারি জমি। এটা সরকারের জায়গাতে ক্ষমতাসীন স্থানীয় লোকজন দখল করে আছে। তাদের কাছ থেকে এটা উদ্ধার করে এগুলোকে গর্ত করে, এগুলোকে গভীরতা বাড়িয়ে, এগুলোকে ড্রেজ করে কিংবা পলি রিমুভ করে এগুলোকে জলাধার বানানো যেতে পারে। মজার জিনিস হচ্ছে এই সমস্যা কিন্তু হাওড়া অঞ্চলেও আছে, যেখানে বর্ষার সময় থই থই পানি, কিন্তু শুকনো মৌসুমে এখন যদি যান কিছু পকেটে পানি আছে। কাজেই যিনি গ্রামে থাকেন তাকে খাবার পানি নেয়ার জন্য অনেক দূরে যেতে হয়। এটা কি চিন্তা করতে পারেন যে হাওড় অঞ্চলে খাবার পানির অভাব, সেখানেও এই জলাধারগুলোকে যদি আমি গভীর করতে পারি এবং যতটুকু খাস জমি, সরকারের জমি, সেইটাকে নিয়ে যদি আমি আরও গর্ত করে পানির আধার বানাতে পারি, আমার মনে হচ্ছে এটাই বোধহয় সমাধান। আমরা যদি উত্তরবঙ্গে দেখি, রংপুর, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নওগাঁ ইত্যাদি, এই অঞ্চলে 500 বছর, 700 বছর, 1000 বছর আগের ইতিহাস দেখলে দেখা যাবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দিঘি খনন করতেন। ওই দিঘিগুলো ছিল খাবার পানির জন্য আধার, এবং ওই দিঘিগুলো প্রোটেক্টেড ছিল, চারপাশে বাঁধ উঁচু থাকতো। এই পানিতে শুধু খাবার পানি হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীতে ওটাতে মাছ চাষ করতে গিয়ে খাবারের পানির কোয়ালিটিটা আমরা নষ্ট করেছি। কাজেই আমি মনে করি আমাদের ট্রেডিশনাল নলেজে বর্ষার পানি ধরে রাখা, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের যে প্রসেস ছিল, এটা যদি ফেরত আনতে পারি, তার সাথে ব্যবস্থাপনা করতে হবে যাতে ওই রিজার্ভ পুকুরে কেউ যাতে গরু ছাগল ধোয়ানো কিংবা গোসল করতে না নামে। এই পদ্ধতি কিন্তু 100 বছর, 200 বছর, 300 বছর আগের পদ্ধতি ছিল। কাজেই এখানে লোকায়ত জ্ঞানটাকে ব্যবহার করতে হবে। স্যার আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে স্যার আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার আপনার কাছে যেতে চাই যে আমরা জানি যে আসলে অনেক ঘরে আসলে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি হচ্ছে আর কি, এটা আসলে কি কারণে হচ্ছে? না, ধন্যবাদ। কারণ তো একটা, যেটা আমি আগেই বললাম, কারণ এই দুর্যোগে তো কেউ তো দুর্যোগ মুক্ত না, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু ঝুঁকির মধ্যে। ছোট বাচ্চারা বা বয়স্করা সবারই একই কথা,
বা যারা রুগী, আমি আগেও বললাম কোমরবিডি যাদের আছে, বাচ্চাদের ঝুঁকিটা বেশি হলে, বাচ্চা তো ছোটো বাচ্চা তো, ওদের বয়সই তো কম, ওদের বডির প্রতিরোধ ক্ষমতা তো কম, যার জন্য তারা আক্রান্ত হচ্ছে কিন্তু বেশি। এই গরমে বাচ্চাদের অতটা সহ্য করতে পারে না। যেমন স্কুলটা বন্ধ করে একদিন ভালো হয়েছে, নাহলে তো আরও আক্রান্ত হয়ে যেত। বাচ্চারা অনেক সময় খেলাধুলা করে দৌড়াদৌড়িতে লাফালাফি এগুলো করতেই পারে, ঠান্ডা খায় বা বাইরে উল্টাপাল্টা খেতেই পারে। তো ওদের যেহেতু প্রতিরোধ ক্ষমতা, তারা কিন্তু ভাইরাসজনিত রোগে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এই যে এই সময়টা রোটা ভাইরাস বেশি হচ্ছে, তাতে ডায়রিয়া হচ্ছে, চেস্ট ইনফেকশন হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, বাচ্চাদের কিন্তু নিউমোনিয়া হচ্ছে, টনসিলাইটিস কিন্তু খুব বেশি বেশি হচ্ছে। সেই জন্য বাচ্চাদের জন্য বেশি জরুরি যেটা দরকার, গার্জিয়ান বা পিতামাতা তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে বেশি। বাচ্চারা প্রোটেকশনে রাখবেন, বাইরে যেন অযথা ঘোরাফেরা না করে, ঘরেই থাকবে। আজকাল তো বাচ্চারা ঘরেই বেশি থাকে, ঘরে যারা ক্লাস না থাকলে ওই খালি মোবাইল টিভি আর ল্যাপটপে এগুলোই তো করে আর কি। তারপরেও তারা যতটুকু সম্ভব ঘরে রাখতেই হবে। তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, বিশেষ করে পানি ওঠার ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন বিশুদ্ধ হয়। খাওয়া দাওয়ার ব্যাপারেও বিশুদ্ধ যেন, যে কথা আমি আগেও বললাম, আপনার নিজের ঘরের খাবার যদি ফ্রিজের বাইরে অনেকক্ষণ থাকলে ডিকম্পোজ হয়, নষ্ট হয়ে যায়। এই খাবার যেন বাচ্চারা কোনো ক্রমেই না খায়, এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন আর কি। আর যে কোনো বাচ্চা যদি ডায়রিয়া জনিত রোগ হয়েই যায়, ডায়রিয়া, বমি, পাতা এরকম যদি হয়, আপনাকে ঝুঁকি নেবেন না, যত কষ্ট হোক, সাথে সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। কারণ যদিও রোগী প্রচুর হচ্ছে, তারপরেও চিকিৎসার ব্যাপারে জন্য দেরি করা, ঢালা করা, যখন শখে চলে যায়, সিরিয়াস হয়, তখন হাসপাতাল নেয়, দৌড়াদৌড়ি করে, তাতে কিন্তু খুব সমস্যা। প্রাথমিক চিকিৎসাটা কি হতে পারে স্যার? প্রাথমিক চিকিৎসার প্রতিকার প্রতিরোধ, যেটি বললাম একটু আগেও, বাইরে যাবেন না, ঘোরাফেরা করবেন না, খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হবেন, পানি ওটা যেন বিশুদ্ধ হয়, খাওয়া দাওয়া যেন একদম টাটকা, তার মধ্যে একটু শাকসবজি, ফলমূল এগুলো। আজকাল তো বাচ্চারা পানিও খায় না, বাইরে যায় সব কত রকমের কোল্ড ড্রিঙ্ক এগুলোই কিন্তু খায়। শোনা যায় যে বাচ্চারা পানিও খেতে চায় না। এগুলিতে অ্যাভয়েড করতে, কারণ বাইরে তো স্বাস্থ্যসম্মত না। নিজের ঘরে টকবক করে ফুটায় মানে বিশুদ্ধ পানি এটা পান করাবেন। এবং একটু বাচ্চাদের জন্য সামান্য একটু লবণ, যেন মুখে বেশি লবণ দিলে তো ওর খেতে পারবে না, মুখে যেন মজা লাগে। ফলমূল চেষ্টা করুন, বাচ্চারা শাকসবজি খেতে চায় না, এটাও একটু চেষ্টা করবেন, শাকসবজি, ফলমূল, টাটকা খাওয়া দাওয়ার এগুলোই নিতে হবে। আর প্রতিকার প্রতিরোধ এগুলোই মেইন। এরপরে যদি কোনো অসুখ বিসুখ হয়, অবশ্যই আপনার বাচ্চাদের যে ডাক্তার বা পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারের সঙ্গে অবশ্যই টেলিফোন, টেলিমেডিসিন যে কোনোভাবে যোগাযোগ করেন, ওই অনুযায়ী চিকিৎসাগুলো নিতে হবে আর কি। যে কোনো জ্বর হলে, কারণ আবার কিছু কিছু এমনিতে তো ভাইরাস জ্বর বেশি, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এগুলো তো হচ্ছেই, নিউমোনিয়া হচ্ছে, আবার কিন্তু ডেঙ্গু আবার হাতছানি দিচ্ছে, এটাও কিন্তু কিছু কিছু রুগী পাচ্ছি আমরা। কারণ সময়টা কিন্তু সামনে হয়তো ডেঙ্গু আরও আসবে। এরকম আবহাওয়া, কয়েকবারে যদি বৃষ্টিপাত হয়, তখন আবার মশার উপদ্রব শুরু হবে, ডেঙ্গু মশার উপদ্রব শুরু হবে। আবার যেন একটা দুর্যোগ থেকে আমরা আরেকটা দুর্যোগে না পড়ি, এই ব্যাপারেও যেন এখন থেকে আমরা সতর্কতা অবলম্বন করি। সবাই কিন্তু খেয়াল রাখতে হবে আর কি, প্রশাসন, জনগণ, সবার কিন্তু সমন্বিত উদ্যোগ দরকার, সবাই খেয়াল রাখতে হবে। স্যার, আমরা আপনাকে দিয়ে শেষ করতে চাই স্যার, আপনি 1 মিনিটে যদি আপনি কিছু বলতে চান। আমার বক্তব্য হচ্ছে, আজকে থেকে টেম্পারেচারটা সত্যি অনেক বেশি স্বাভাবিকের তুলনায়। যেখানে স্বাভাবিক ছিল 33 গড়, সেটা এখন 43 হয়েছে আজকে, আগামী 10 দিন চলবে। জলবায়ু পরিবর্তনের সাথে টেম্পারেচার কিছুটা অ্যাড হয়েছে, কিন্তু এই গরমের সময় যে রোগবালাই বাড়বে, আপনি যদি আইসিডিডিআরবির ডেটা দেখেন, একটু গরম পড়লেই কিন্তু ডায়রিয়াল ডিজিজের রোগী বেড়ে যায়। এবং আমি 15-20 বছরের আগেও দেখেছি এরকম গরম পড়লে, এরকম গরম তো বৈশাখ জ্যৈষ্ঠে আর এই চৈত্রের শেষে গরম পড়ার কথা, আইসিডিডিআরবিতে তাঁবু খাটিয়ে রোগীদেরকে রাখতে হয়। সো কথাটা হচ্ছে, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের উপরে দোষ না দিয়ে প্রতিকারমূলক যে ব্যবস্থা আছে, কারণ এটা নিয়ন্ত্রণ করা যাবে না। এই তাপমাত্রা কন্ট্রোল করতে গেলে পৃথিবীর সব দেশকে একত্রে কাজ করতে হবে, যেটা প্রায় অসম্ভব ব্যাপার। কাজেই ডক্টর আবদুল্লাহ যে পরামর্শগুলো দিলেন, এটা যেন সকলে খুব ফেইথফুলি ফলো করেন, এবং আমি আশা করব সকলে ভালো থাকবেন, সুস্থ থাকতে পারবেন। জি স্যার, আপনাদের দুজনকে আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।